মুভি শুরুতে দেখানো হয় মিষ্টি ছোট্ট মেয়েকে দেখিয়ে, যার বয়স ছিল 10 বছর। তার মাথার উপর সিংহের শিং ছিল আর সাথে ছিল তার ডানা। এই মেয়েটির নাম ছিল ম্যালেফিসেন্ট। সে এক পরী। সে একটা রহস্যময় জঙ্গলে থাকতো। পুরো জঙ্গলটাই জাদু দিয়ে ভরা। ম্যালেফিসেন্ট আজ পর্যন্ত কখনো বাইরের দুনিয়া দেখেনি। তার জন্য এই জঙ্গলটাই ছিল সবচেয়ে প্রিয় জায়গা। আর সে এখনো পর্যন্ত সাধারণ মানুষদের দেখেনি। এই অপরিচিত ছোট্ট মেয়েটা তবু তার জঙ্গলে অনেক খুশি ছিল। একদিন ম্যালেফিসেন্ট তার জঙ্গলে কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ ওর সামনে এক ছোট ছেলেটা দেখা গেল, যেটা ওর বয়সীর মতোই। ম্যালেফিসেন্ট ওকে জিজ্ঞেস করলো, তুমি কে আর এখানে কি করছো? ছেলেটা বলল, আমি পাশের রাজ্যে থাকি আর এখানে একটা হীরা দেখেছিলাম, সেটা আমি নিয়ে এসেছি। ম্যালেফিসেন্ট ওর কাছ থেকে ওর জঙ্গলের হীরা চাইলো। তারপর বলল, চল আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দিই। ছেলেটা বলল, ঠিক আছে আমি যাব, কিন্তু তুমি আমার সাথে বন্ধু হবা? আর যদি আমি আবার এই জঙ্গলে আসি তো আমরা কি খেলতে পারবো? তখন ম্যালেফিসেন্ট বলে, এটা জাদুর জঙ্গল, তাই তোমার এখানে আসা ঠিক না, কিন্তু এ ব্যাপারে পরে ভাববো। যাওয়ার আগে দুজনেই হাত মেলায়। তখন ম্যালেফিসেন্ট কিছু একটা কারেন্টের মতো অনুভব করে, কারণ ওই ছেলের পরা লোহার রিং থেকে সেটা লেগেছিল। ম্যালেফিসেন্ট তাকে বলে, লোহা পরীদের জ্বালিয়ে দেয়, তাই পরের বার আসলে এটা পরে এসে যেও না। এরপর ছেলেটা তার রাজ্যে ফিরে যায়, কিন্তু যেই রাজ্য থেকে সে এসেছে ওই রাজা ওই রাজ্যের ওপর দখল নিতে চেয়েছিল। আর ওই ছেলের মা বাবাও বেঁচে ছিল না, কিন্তু তারপরও ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ওরা একে অপরকে কোনোদিন এমন মনে করতো না যে ওরা দুজনেই শত্রু রাজ্যে মানুষ। ওরা একসাথে খেলতো আর অনেক বছর এমনই কেটে গেল। দুজনই 16 বছর বয়সে পৌঁছে গিয়েছিল এবং একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। ম্যালেফিসেন্ট ভাব যে মানুষেরা পরীদের শত্রু নয়, ওটা খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওকে এটা বুঝতেই পারছিল না যে ওদের মধ্যেও লোভ থাকে। একদিন ম্যালেফিসেন্ট ভাবতে লাগলো যে ওই ছেলেটা আস্তে আস্তে অনেক দিন কেটে গেছে, আর ওর আর একটা কথা মনে পড়লো। ছেলেটা বলেছিল, যখন আমি বড় হব তখন আমি আমার রাজ্য দখল করব আর এখানকার দুর্গটাও আমি পাবো। মানে ম্যালেফিসেন্ট তখনও মনে করতে পারছিল না যে ছেলেটা কতটা লোভী ছিল। কিছুদিন পর ম্যালেফিসেন্ট দেখে যে অন্য একটা রাজ্যের রাজা তার সৈন্যদের নিয়ে দখল করতে এসেছে। ম্যালেফিসেন্ট তার জঙ্গলের পরী ছিল আর সে তার জঙ্গলকে ভালো করে রক্ষা করতে জানতো। সে তাদের সামনে চলে আসে এবং এখন সে অনেক বেশি শক্তিশালী ছিল। সে রাজাকে বলে, তুমি ভিতরে আসতে পারবে না। রাজা বলে, আমি তো তোমার থেকে কিছু জিজ্ঞেস করিনি। সঙ্গে সঙ্গে সে তার লোকদের আদেশ দেয়, আমার এই পরীর মৃতদেহ চাই। এরপর রাজা ও তার বাহিনী জঙ্গলের দিকে এগোতে শুরু করে, কিন্তু জঙ্গলের অদ্ভুত প্রাণীরা ঘোড়া চড়ানো সৈন্যদের ওপর আক্রমণ করে। এখন রাজা আর তার সৈন্যরা পুরোপুরি আহত হয়ে পেয়ে সব মানুষ ভয় পেয়ে পালাতে শুরু করে। এই জঙ্গল তো জাদুকরি আর আমরা সবাই এখানে এসে ভুল করে ফেলেছি। তারপর রাজা তার রাজ্য ফিরিয়ে যায়। সে এখন অনেক বুড়ো আর অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই সে সবাইকে একত্র করে বলে, তোমরা সবাই তো জানো সেই জঙ্গলে কত বেশি ধন সুবিধা আছে, আর আমি শুরু থেকেই চাইতাম আমরাও জঙ্গলের দখল নেব, কিন্তু এখন আমার এই খারাপ অবস্থাটা দেখে মনে হয় না আমি ওখানে গিয়ে লড়তে পারবো। তবে এখন আমি তোমাদের সবাইকে একটা বাধা দিচ্ছি, যে কেউ ও ম্যালেফিসেন্টকে মারবে আমি তাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে করে দেব। তখন তাদের মধ্যে একজন ছেলে এগিয়ে আসে। তারপর সে আসে আর বলে, আমি আসবো সেখানে। আর সে হলো সেই ছেলে যে ম্যালেফিসেন্টের সঙ্গে জঙ্গলে খেলতো, যার নাম স্টিফেন। পরে অনেক বছর পর স্টিফেন জঙ্গলে ম্যালেফিসেন্টের কাছে যায়। ম্যালেফিসেন্ট জিজ্ঞেস করে, এতদিন তুমি কোথায় ছিলে? আমাদের বন্ধুত্বের কথা তোমার মাথায় আসেনি? তখন স্টিফেন বলে, আমাকে মাফ করো, আমি আমার রাজার কাজকর্মে এতটাই ডুবে গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে কখনো ভুলিনি। আর আজও তোমাকে বলতেই এসেছি, আমার রাজ্যের রাজা তোমাকে হত্যার চেষ্টা করছে। তাই আমি তোমার সুরক্ষা মানে তোমার হিফাজতের জন্যই এসেছি, এবং আমরা কথা বলতে শুরু করি। ম্যালেফিসেন্ট ওকে বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি। তখন ও একদমই জানতো না মানুষ কতটা খারাপ হতে পারে, আর এই কথা শুনে সে ওর ওপর বিশ্বাস করে ফেলে। কিন্তু স্টিফেন খুব লোভী মানুষ ছিল। সে ওকে মদে নেশার ওষুধ খাইয়ে দেয়, আর খাওয়ার সঙ্গে সঙ্গে ও হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। তারপর স্টিফেন নিজের ছুরি দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে এতে ব্যর্থ হয়। পরের সকালে ম্যালেফিসেন্ট চোখ খুলতেই সে দেখে তার তো পাখা নেই, পিঠে অনেক জখম। এটা দেখে তার চোখে বিশ্বাস হচ্ছিল না, আর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কারণ এখন সে আর আগের মতো পরী মনে হচ্ছিল না। অন্যদিকে আমরা দেখি স্টিফেন ম্যালেফিসেন্টের পাখা নিয়ে সেই রাজার কাছে যায় এবং বলে, আমি আমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি। এই কথা শুনে রাজা খুব খুশি হয় এবং তাকে এই রাজ্যের রাজা বানিয়ে দেয়। অন্যদিকে জঙ্গলে আমরা ম্যালেফিসেন্টকে দেখি যে খুব মন খারাপ, কারণ এখন সে উঠতে পারছে না। সে একটা জঙ্গলে যাচ্ছিল, তখন সে দেখতে পেল একটা শিকারী একটা কাককে মারতে যাচ্ছিল। সেটা দেখে সে চুপ থাকতে পারল না, তাই দ্রুত ওই কাকটাকে মানুষ করে দিল। শিকারী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। কাকটা ম্যালেফিসেন্টের কাছে এসে ধন্যবাদ জানালো আর জিজ্ঞেস করলো, তুমি এত করলেন কেন? তখন ম্যালেফিসেন্ট বলল, আমি বলতে পারবো না, এমনই। এরপর কাক অর্থাৎ মানুষটা বলল, এখন থেকে আমি তোমার আজীবন দাস থাকবো, তুমি যা বলবে আমি তাই করব। কারণ মানুষ হয়ে সে খুব খুশি ছিল। ম্যালেফিসেন্টও এই কথায় খুব খুশি হলো। সে আর তার নাম ডেভিল রাখে। ডেভিল শুধু ম্যালেফিসেন্টকে খবর আনতো। ম্যালেফিসেন্ট জানতে পারে যে স্টিফেন শুধু রাজা হওয়ার জন্য
জন্যই তার পা কাটা, তাই সে এখন মানুষের প্রতি ঘৃণা করতে শুরু করে আর মানুষের ওপর তার বিশ্বাস শেষ হয়ে যায়। পরের সিনে দেখা যায় ও রাজ্যের স্টিফেন রাজকন্যার সঙ্গে বিয়ে করে আর তাদের একটা মেয়েও জন্মায়। এই খুশিতে সেই রাজপ্রাসাদে খুব ধুমধাম করে উদযাপন চলছে আর তাই কেউ ঠিক বুঝতেই পারছিল না কে কে এসেছে আর কত দূর থেকে এসেছে। ওইখানে ছিল আর ঠিক সেই সুযোগে ম্যালিফিসেন্টও সেখানে চলে আসে আর তাকে আশীর্বাদ দিতে শুরু করে। সে ওই ছোট্ট বাচ্চাকে বলে, তুমি খুব সুন্দর, কিন্তু যেদিন তোমার বয়স 16 হবে তোমার হাতে একটা সূচ ডগা লাগবে আর তারপর তোমার মৃত্যু হবে। এটা শুনে স্টিফেন তার সামনে গিটগিট করতে থাকে আর বলে, এটা করো না, তুমি আমার বদলা আমার মেয়ের ওপর কেন নিচ্ছ? তখন ম্যালিফিসেন্ট বলে, আমিও একটা মেয়ে ছিলাম আর তোমাকে মনে আছে না তুমি আমার সঙ্গে কি করেছিলে? ম্যালিফিসেন্টের মনের ভেতর এখনো রাগ থাকে স্টিফেনের প্রতি। বলছে, যদি তোমার মেয়েটার 6ষ্ঠ জন্মদিনে তার সত্যিকারের প্রেমিক তাকে পেয়ে যায় তাহলে সে বাঁচতে পারবে। স্টিফেন এটা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই 3টা ছোট ছোট পরীকে ডেকে বলে, আমার মেয়েটাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও এবং যতক্ষণ না সে 16 বছর বয়সী হচ্ছে তাকে এখানে ফিরিয়ে আনো না, নইলে তার উপর দেওয়া শাস্তি সত্যি হয়ে যাবে। এরপর সে তার সেনাবাহিনী নিয়ে জঙ্গলে আক্রমণে যায়, কারণ সে পুরোপুরি জঙ্গলের উপর দখল করতে চায়। কিন্তু এখানেই ম্যালিফিসেন্ট তার ক্ষমতা নিয়ে জঙ্গলের ওরা সব বাউন্ডারি ঢেকে দিয়েছিল আর এখন আর কেউ ওই জঙ্গলে ঢুকতে পারত না। এরপর আমরা দেখি সেই প্রিন্সেসকে, যার নাম অরোরা, যিনি স্টিফেনের মেয়ে। 3টি পরীরই তাকে নিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু ম্যালিফিসেন্ট জানতো অন্তত সে কোথায় আছে। যখন সে ওর কাছে গিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে তখন ওই ছোট বাচ্চা কান্না করার বদলে হাসতে থাকে। ওকে এমন করতে দেখে ম্যালিফিসেন্ট বেশ ভালো লাগতে শুরু করে আর মোলায়েম হয়ে যায়, কারণ ম্যালিফিসেন্ট আসলে একটা ভালো পরী ছিল। 3টি ছোট ছোট পরী যারা প্রিন্সেসের যত্ন নেয় তারা অনেক বেশি যত্নশীল ছিল, কিন্তু এই পরীদের বদলে প্রায় ম্যালিফিসেন্টই প্রিন্সেস অরোরার জীবন বাঁচাতো। যেমন যখন সে পাহাড় থেকে পড়ে যেত তখন ম্যালিফিসেন্টই তার জীবন বাঁচিয়েছিল। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে অরোরা বড় হচ্ছিল এবং এখন সে পুরো 15 বছর বয়সের হয়ে গিয়েছিল, অর্থাৎ তার শাস্তির সময় মাত্র 1 বছর বাকি ছিল। এখন সেই 3 ছোট ছোট পরীরা তাকে বাউন্ডারির কাছে নিয়ে যায়। তখন সে বড় বড় কাঠের গাছ দেখতে পায়। প্রিন্সেস অরোরাও বাইরে জগৎটা দেখেনি, যেমন ম্যালিফিসেন্টও দেখেনি, তাই অরোরা ভাবতে শুরু করে আসলে বাইরে কি আছে। আর একদিন সে ওখানে গিয়ে দেখতে থাকে, তখন হঠাৎ ওকে অনুভব হয় যে ওখানে কেউ আছে। ও চিৎকার করে বলল, যদি কেউ থাকে তো বাইরে বের হও, আমার তোমার সাথে কথা বলার আছে। ওখানে আর কেউ ছিল না, ম্যালিফিসেন্টই ছিল। ও সহ্য করতে পারল না, তাই তাড়াতাড়ি অরোরার সামনে চলে এলো। ম্যালিফিসেন্ট যখন ওকে দেখে তখন অরোরা ম্যালিফিসেন্টকে বলল, আপনি তো সেই, আপনি তো আমার গডমাদার, যিনি ছোটবেলায় আমার কাছে আসতেন আর আমার খেয়াল রাখতেন, কিন্তু কখনো আমার সামনে কেন আসতেন না? আমি আপনাকে চিনতে পারছি আর আমি আপনার সাথে থাকা সেই কোয়াও খুব মিস করি। ম্যালিফিসেন্টকে তার কথা শুনে ভালো লাগে, তার মুখে হাসি ফুটে ওঠে, কারণ সে ছিল খুব ভালো ফেয়া। এখন সে অরোরাকে ভালোবাসতে শুরু করেছে আর আর চায় না যে যে সাপটা সে দিয়েছিল সেটা অরোরার ওপর পড়ুক। তারা দুজন একসাথে থাকতে শুরু করে, মা মেয়ের মতো একসাথে থাকে আর একে অপরের খেয়াল রাখে। একদিন যখন প্রিন্সেস অরোরা ঘুমাচ্ছিল, ম্যালিফিসেন্ট তার কাছে এসে সাপটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন সে জানতে পারে যে এত বছর আগে দেওয়া সাপ এখন আর ফিরিয়ে নেওয়া যাবে না। এই কথাটাই ম্যালিফিসেন্টকে বেশ কষ্ট দিচ্ছিল, কারণ তার 16 জন্মদিন আসছে। তাই সে দোয়া করতে লাগলো যেন শীঘ্রই তার সত্যিকারের ভালোবাসা মেলে, যাতে তার এই শাস্তি শেষ হয়ে যায়। সকালে আমরা দেখি ম্যালিফিসেন্ট আর অরোরা জঙ্গলে কথা বলছে। প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টকে জিজ্ঞেস করলো, আপনার পাখা কোথায়? এখানে তো সব পরীদের পাখা থাকে, কিন্তু আপনার তো নেই। কথা শুনে ম্যালিফিসেন্ট বলল, আমারও আগে পাখা ছিল, কিন্তু এক মানুষ এসে আমাকে তা ছিনিয়ে নিয়েছে। আমি খুব খুশি ছিলাম, আকাশে অনেক উঁচু উঠতাম আর তাদের খুব মিস করতাম। আর ও যখন এই কথা বলতো অনেক আবেগাপ্লুত হয়ে যেত। তখন প্রিন্সেস অরোরা তাকে চুপ করিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আমার কাল 7 বছর পূর্ণ হবে। আমি আমার 3 ফেয়ারির কাছে অনুমতি নিয়ে আপনার কাছে এসে থাকবো। কিন্তু ম্যালিফিসেন্ট জানতো এমন কিছু ঘটবে না যতক্ষণ না তার সত্যিকারের ভালোবাসা তাকে পাওয়া যায়। এরপর প্রিন্সেস অরোরা তার বাড়ি ফিরতে শুরু করলো। তখন রাস্তার মধ্যে তার সামনে একজন ছেলে দেখা দিল। সে যিনি দেখতে অনেক হ্যান্ডসাম আর সুন্দর ছিলেন। যখন তারা দুজন একে অন্যের দিকে তাকায় তখন তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারপর প্রিন্সেস অরোরা সোজা বাড়ি চলে যায় আর 3 ফেয়ারিদের বলে যে সে এখন এখান থেকে যেতে চায়। সে তাদের কাছে ম্যালিফিসেন্টের কাছে যেতে চায়। তখন ফেয়ারিরা ভাবতে শুরু করে যে হয়তো তার বাবা মায়ের কথা বলার কারণেই সে যেতে চায়। তাই তারা 3 জন মিলে তাকে সবকিছু সত্যি সত্যি বলে দেয় যে তার সাথে আসলে কি হয়েছে, এবং বলে যে একজন ম্যালিফিসেন্ট আছেন, একটা নামী পরী আছে যে তোমার জীবন নিতে চায়। এটা শুনে অরোরা তার কথায় বিশ্বাস করতে পারে না। সে অনেক দুঃখে ম্যালিফিসেন্টের কাছে যায় আর বলে, আমি যা শুনেছি সেটা কি সত্যি? তখন ম্যালিফিসেন্ট বলে, হ্যাঁ এটা সব সত্যি। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমার মন বদলে গেছে। এটা আমি তোমার বাবার জন্য করেছিলাম। আমি আর চাই না তুমি মারা যাও। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু রাজকন্যা অরোরা খুবই আঘাত পায় আর সেখান থেকে চলে যায়। সে সরাসরি তার বাবার কাছে যায়।
যায়। স্টিফেন গলায় জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে অ্যারোরা তার ড্যাডকে বলে, আমি আপনাদের খুব মিস করেছি, মনে হচ্ছিল আমি হয়তো একা। কিন্তু এখন স্টিফেন ওই 3 ফেয়ের ওপর বেশ রেগে গেছে আর বলছে, তুই তোকে বলেছিলাম ওটা তার 6ষ্ঠ জন্মদিনের একদিন পরে আনতে, তাহলে একদিন আগে কেন নিয়ে এলি? আর তার কর্য তো শেষ হতে যাচ্ছিল। এরপর সে তার আর্মিকে বলে, ওকে একটা ঘরে তালাবদ্ধ করে দাও যেন কেউ ওর কাছে যেতে না পারে। কিন্তু রাজা কর্যটা অর্থাৎ সেই অভিশাপটা থামাতে পারেনি। আর এখন যেমন প্রিন্সেস অরোরার 6ষ্ঠ জন্মদিন আসছে, কর্যের প্রভাবে প্রিন্সেস অরোরা নিজেই সেই জায়গায় চলে যায় যেখানে স্পিনিং হুইল থাকে আর সেগুলোর ওপর সুই থাকে। কর্যের কারণে সে সুইটা ছুঁয়ে ফেলে আর হঠাৎ করে বেহুশ হয়ে গাঢ় ঘুমে চলে যায়। রাজা খুবই চিন্তিত হয়ে কেঁদে ওঠে, কারণ তার মেয়ে এখন গাঢ় ঘুমে আর কখনো জাগবে না। পরের দৃশ্যে আমরা ম্যালেফিসেন্টকে দেখি, যে অরোরার ব্যাপারে খুব দুঃখিত ছিল আর সে সেই ছেলেটাকে ডাকে যিনি ওই দিন প্রিন্সেসের সঙ্গে ছিলেন। অরোরাকে পথে ম্যালেফিসেন্টকে দেখে সে মনে করে হতে পারে এই দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, আর যদি ওই ছেলেটা প্রিন্সেস অরোরার সঙ্গে মিশে যায় তাহলে হয়তো প্রিন্সেস অরোরা ঘুম থেকে জেগে উঠবে। তাই ম্যালেফিসেন্ট ওই ছেলেটাকে বেহুশ করে সেই জায়গায় নিয়ে যায় যেখানে প্রিন্সেস অরোরা গভীর ঘুমে আছে। তখন ছোট ছোট পরীরা রাজা স্টিফেনের কাছে গিয়ে বলে, আপনি প্রিন্সেস অরোরার কপালে একটা চুমু দিন, হয়তো এতে সে জেগে যাবে। আপনি তো তার বাবা আর আপনার তো তার প্রতি ভালোবাসাও আছে, বা হতে পারে আপনি নিজেই এটা করতে পারেন। যদি তার সত্যি ভালোবাসা হতো তাহলে স্টিফেন রেগে গিয়ে ওই 3 ফেয়ারিদের বলতো, না আমি কখনো কারো সত্যি ভালোবাসা হতে পারি না, আমি তো ম্যালেফিসেন্টকে ধোঁকা দিয়েছি আর এই কারণেই আমার মেয়ের সঙ্গে সব ঘটছে। আর যখন ম্যালেফিসেন্ট ছেলেটাকে নিয়ে এখানে আসে তখন ছেলেটা তার কাছে গিয়ে তাকে দেখতে থাকে, তবুও প্রিন্সেস অরোরা জাগে না। ম্যালেফিসেন্ট বুঝতে পারে এটা তার সত্যি ভালোবাসা নাও হতে পারে আর সে এই চিন্তায় অনেক কাঁদতে থাকে আর নিজের ভুল বুঝতে শুরু করে আর বলে, আমি তোমাকে অনেক মিস করব, তোমার হাসিটা অনেক মিস করব। এসব কথা বলতেই ম্যালেফিসেন্ট তার কপালে চুমু দেয় আর তারপর যাওয়ার জন্য এগোয়। কিন্তু তখনই তার পিছন থেকে একটা কণ্ঠস্বর আসে, তুমি কোথায় যাও? আর ওই কণ্ঠস্বর প্রিন্সেস অরোরার। তার সত্যিকারের ভালোবাসা কেউ আর নয়, ম্যালেফিসেন্ট নিজেই, কারণ সে তাকে হৃদয় থেকে ভালোবাসে। প্রিন্সেস অরোরা ম্যালেফিসেন্টকে বলে, আমি তোমার সাথে জঙ্গলে যাব। তখন ম্যালেফিসেন্ট তাকে নিয়ে চলতে থাকে, কিন্তু ঠিক তখনই স্টিফেনের লোকেরা তার উপর একটা জাল ফেলে, যা লোহার তৈরি জাল, যেটা পরিদের যারা এখানে আগুন ধরাতে পারত সবাই মিলেই ম্যালেফিসেন্টকে খুব বেকায়দায় ফেলে মারতে শুরু করে। রাগে ফুঁসতে ফুঁসতে ম্যালেফিসেন্ট তার কোকে ড্রাগনে রূপান্তরিত করে আর ওটা ড্রাগন হয়ে মুখ থেকে আগুন ছুড়ে সব সেনাদের পুড়িয়ে খাক করে দেয়। এরপর ম্যালেফিসেন্ট মুক্ত হয়ে যায়, কিন্তু তখনই রাজা স্টিফেন তার লোকজন নিয়ে এসে তার শরীরে লোহার ঢাল পড়িয়ে থাকে, যেন সে চিরতরে ম্যালেফিসেন্টকে মেরে ফেলে। অন্যদিকে প্রিন্সেস অরোরার কাছে ম্যালেফিসেন্টের কাটা পাখা দেখা যায় আর সে তখন পাখায় নড়তে শুরু করে। মনে হচ্ছিল ওরও বুঝে গেছে যে ম্যালেফিসেন্ট অর্থাৎ ওর মালিক ওর কাছে চলে এসেছে। এরপর প্রিন্সেস অ্যারোরা ওর পাখাকে মুক্তি দেয় আর ও তৎক্ষণাৎ ম্যালেফিসেন্টের পিছনে ছুটে যায়। ম্যালেফিসেন্ট এখন ওড়ার জন্য প্রস্তুত ছিল আর ও স্টিফেনকে নিয়ে আকাশে উড়ে যায়। স্টিফেন ওর উপর আক্রমণ শুরু করে, যার ফলে দুজনেই নিচে পড়তে শুরু করে। স্টিফেন ম্যালেফিসেন্টের পাখা ধরে রাখে যাতে উড়তে না পারে, কিন্তু ঠিক তখনই যখন তারা মাটিতে পড়তে যাচ্ছিল ম্যালেফিসেন্ট তার পাখা খুলে ফেলে এবং উড়ে যায়। কিন্তু এই কারণে স্টিফেন মাটিতে পড়ে মারা যায়। অর্থাৎ এখন এই লোভী মানুষটা আর এই দুনিয়ায় নেই। মুভিটা অন্ত হয়। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আরো এরকম দুর্দান্ত মুভি দেখতে হলে আমার সাথে থাকো। আজকের কারণে এখানেই বিদায়, ধন্যবাদ।